চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের হত্যা, ডাকাতি, বিস্ফোরক, মাদক চোরাচালানের মতো গুরুত্বপূর্ণ মামলায় প্রায় ২,০০০ পুলিশ প্রতিবেদনের নথি চুরি হয়েছে। আদালত ভবনের তৃতীয় তলার পাবলিক প্রসিকিউশন কার্যালয়ের সামনে থেকে এসব নথি চুরি হয়। আদালতের অবকাশকালীন সময়ে এই ঘটনা হয়েছে বলে কোতোয়ালি থানায় অভিযোগ করেছেন আদালতের পিপি। চট্টগ্রাম মহানগর আদালতের পিপি মফিজুল হক ভূঁইয়া জানান, মামলার ডকেট চুরির বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, পিপি অফিসের স্থান সংকুলান না হওয়ার কারণে প্লাস্টিকে মোড়ানো এসব নথি পিপি অফিসের বাইরে রাখা ছিল। গত ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর আদালতে অবকাশকালীন বন্ধ চলাকালে এসব নথি চুরি হয়েছে। ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে মহানগর পিপি কার্যালয়ের সামনে এসব নথি স্তূপ করে রাখা হয়েছিল। আদালতের মতো স্পর্শকাতর জায়গা থেকে মামলার নথি চুরির ঘটনায় আইনজীবী সহ আদালত সংশ্লিষ্টদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ১৫ পুলিশ সদস্যকে হত্যা মামলায় সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার সন্ধ্যায় এনায়েতপুর আমলি আদালতে আব্দুল লতিফ বিশ্বাসকে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বিকেলে বেলকুচির কামারপাড়ার নিজ বাসভবন থেকে যৌথ বাহিনী তাকে আটক করে। এদিকে লতিফ বিশ্বাসের ফাঁসি ও শাস্তির দাবিতে বেলকুচিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় উপজেলা বিএনপি নেতাকর্মীরা। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গত ৪ অগস্ট এনায়েতপুর থানায় হামলার ঘটনায় ১৫ পুলিশ সদস্য নিহত হন। বিশ্বে বায়ু দূষণের তালিকায় শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। অন্যদিকে ভারতের দিল্লি রয়েছে ২ নম্বরে। সোমবার সকালে বায়ু মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সূচক থেকে এসব তথ্য জানা গেছে। আজ শীর্ষে অবস্থান করা ঢাকার বায়ু দূষণ স্কোর ২৬৬, দ্বিতীয় অবস্থানে থাকা দিল্লির দূষণ স্কোর ১৫২, অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হেনয়, চতুর্থ পাকিস্তানের লাহোর এবং পঞ্চম অবস্থানে নেপালের কাঠমান্ডু। ১৫১ থেকে ২০০ পর্যন্ত বায়ুর মান অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। আরও ২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। একই সঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে সংস্থাটি। BFIU এর নির্দেশনায় আরও বলা হয়েছে, হিসাব তলব করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলা ফর্ম ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে ৭ কার্যদিবসের মধ্যে BFIU-তে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর ফ্যাসিস্ট হাসিনা সরকারের অপকর্মের সহযোগী ও নানা অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত এমন সন্দেহে বেশ কিছু পেশাজীবীদের ব্যাংক হিসাব তলব ও জব্দ করে BFIU। ফেরি না থাকায় অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন পিরোজপুর ও বাগেরহাটের ৩টি উপজেলার কয়েক লাখ মানুষ। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন খরস্রোতা পানগুছি নদী। ঘটছে দুর্ঘটনাও। প্রাকৃতিক দুর্যোগে ফেরির পল্টু নষ্ট হওয়ার অজুহাতে দীর্ঘ ১৮ বছরেও চালু হয়নি কলারণ সন্ন্যাসী ফেরিঘাটটি। পিরোজপুর থেকে রশিদ আলমুনানের পাঠানো রিপোর্ট। এক যুগেরও বেশি সময় ধরে জীবনের ঝুঁকি নিয়ে খরস্রোতা পানগুছি নদী পার হচ্ছে পিরোজপুর ও বাগেরহাটের কয়েক লাখ মানুষ। একটি ফেরির জন্য লাখো মানুষের কান্না কেউ শুনতে পায়নি। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পানগুছি নদীতে কলারণ সন্ন্যাসী ফেরিঘাটটি ভৌগোলিকভাবে ৩টি উপজেলার সংযোগস্থল হওয়ায় এই ঘাট ব্যবহার করে চলাচল করে ইন্দুরকানী, বাগেরহাটের মোড়লগঞ্জ ও শরণখোলা উপজেলার কয়েক লাখ মানুষ। ২০০৬ সালের ৪ আগস্ট এই পয়েন্ট দিয়ে চালু হয় ফেরি চলাচল, কিন্তু ঘূর্ণিঝড় সিডরের পর থেকে বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। মুমূর্ষ রোগী নিয়ে নদী পার হতে অনেক সময় পথে তাদের মৃত্যু হয়। মোটরসাইকেল সহ হালকা যান ঝুঁকি নিয়ে ট্রলার করে নদী পার হয়।
ভয় লাগে না, তুফান আছে, বাতাস আছে, অনেক সময় তো অনেক ট্রলার পড়েও গেছে, মানুষ মরেও গেছে। জোয়ারের সময় তো অনেক পানি থাকে একদম, সে সময় তো ভিজে ফিরে ওঠা লাগে, আবার ভিজে ফিরে নামা লাগে। এখন বর্তমান আসলে তো নৌকা ট্রলার, অনেক মুরব্বীরা, অনেক মহিলারা, বাচ্চারা ভয় পায়। যখন তুফানের দিন আসে তখন ভয় পায়, সেই জন্য আমাদের ফেরি যাওয়া দরকার। খেওয়া পার হয়ে চণ্ডীপুর এসে এখানে ঢাকার গাড়ি ধরতে হয়, রান্দা শরণখোলা তাফালবাড়ি যেতে কষ্ট হয়। দুর্গম মহিলাদের এখানে আসার জন্য এরা বসে থাকে, এখানে খেওয়ায় আসতে উঠতে চলতে হয়, এর জন্য এখানে আমাদের ফেরি দরকার। মংলার থেকে খুলনা হয়ে তারপরে পিরোজপুর যেতে হয়। এখন এই জনদুর্ভোগ যাতে অতীতের মতো আর পোহাতে না হয় সেজন্য আমরা আপত্তি জানাচ্ছি, যেহেতু এখানে পুনরায় যেন ফেরিটা চালু হয়। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। এই বিষয়টি আমার নজরে এসেছে, আমি এক্সিএন রোডস এর সাথে কথা বলেছি এবং জেলা প্রশাসক বাগেরহাটের সাথেও কথা বলেছি। আশা করি এই বিষয়ে একটি ইতিবাচক ফলাফল পাওয়া যাবে। লাখো মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত ফেরি চলাচলের দাবি দুই জেলার বাসিন্দাদের। এনটিভি নিউজ ডেস্ক। সিলেট থেকে বিপিএল এর টিকিট বিক্রি এবং দর্শক আগ্রহের কথা জানিয়েছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নিলয় মজুমদার। ঢাকার পরিমাণে সিলেটে দর্শকের সমাগম তেমনটা খুব বেশি নয়, তবে আমরা দর্শক আগ্রহ বেশ সকালে বেশ বেশি ছিল, কিন্তু এই মুহূর্তে তেমনটা নয়। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে এখনও স্থানীয় যারা আছেন, দর্শক যারা আছেন, তারা এখনও টিকিটের জন্য অপেক্ষা করছেন। অনেক স্থানীয় দর্শক আমাদের জানিয়েছেন টিকিট পাওয়া যায়নি, তারা আগামীকালকের টিকিটের জন্য অপেক্ষা করছেন। অনেকে যা এই টুর্নামেন্টে চলে আসছে যে কালোবাজারের অভিযোগ, তাও করেছেন। তবে সব কিছু ছাপিয়ে দর্শকদের মাঝে একটা আনন্দ আছে। সিলেটে অনেকদিন সিলেট পর্ব শুরু হতে যাচ্ছে এবং সিলেট পর্ব শুরুর সঙ্গে সঙ্গে আজ প্রথম ম্যাচে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের টানা 3 ম্যাচ তারা জিতেছেন, খুব দারুণ ফর্মে আছেন, তাদের পেস বোলিং ইউনিটটা দারুণ এবং তাদের ক্যাপ্টেন্সি যে এখানে নুরুল হাসান সোহান সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। এদিকে সিলেট স্ট্রাইকার্সের দলের যদি আমরা যদি চিন্তা করতে যাই, সিলেট স্ট্রাইকার্সে জাকের আলী এবং ঘরের ছেলে জাকের আলী আছেন, যিনি খুব দারুণ খেলছেন এই মুহূর্তে। ক্যারিবীয় সফর থেকে তার ফর্মটা যেন এদিকে লাক্কাতুরায় তিনি নিয়ে আসতে পারেন, সে আশা থাকবেন স্থানীয় দর্শকরা। তবে প্রথম ম্যাচে তিনি ভালো পারফর্ম না করলেও যা স্থানীয় ক্রিকেটার যারা আছেন তাদের নিয়ে খুব ভালো একটি খেলার প্রত্যাশায় আছেন দর্শকরা। তবে এই হচ্ছে এই মুহূর্তে সিলেটের পরিস্থিতি। আমরা আরও সময়ের সাথে সাথে আমরা আরও আশা করতে পারি এখানে আরও বেশি দর্শক সমাগম হবে, আরও বেশি মানুষ আসবে। তো এই ছিল সিলেট থেকে সর্বশেষ। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী আগামীকাল রাত 10টায় কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স যোগে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড.এম জাহিদ হোসেন এক সংবাদ সম্মেলনে একথা জানান। আজ সন্ধ্যা 7:30টায় এয়ার অ্যাম্বুলেন্সটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে বলেও জানান ডাক্তার জাহিদ। খালেদা জিয়ার ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন। বেগম জিয়াকে প্রাথমিকভাবে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে তার পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে এবং সেই হসপিটালে, এটাও NHS এর অধীনই একটা হসপিটাল, ওখানে ওনাকে ভর্তি করা হবে। উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন, চিকিৎসকদের ওখানে ওনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন, তার পরবর্তীতে ওনাদের পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ডিবিতে আর কোনো আয়নাঘর আর ভাতের হোটেল থাকবে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সাদা পোশাকে ডিবি আর কাউকে গ্রেফতার করতে পারবে না। আর সচিবালয়ের সামনে যেসব পুলিশ সদস্য আন্দোলন করেছে তারা শৃঙ্খলা ভঙ্গ করেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাদ পড়া পুলিশ সদস্যদের শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পেলে আর নেওয়া হবে না। এদিকে বাংলাদেশে বসবাসরত অবৈধ বাসিন্দাদের বিষয়ে 31 জানুয়ারির পর ব্যবস্থা নেবে সরকার। পাসপোর্ট এবং ডিবি অফিস পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আবির আহমেদ।
আগারগাঁও ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে বাংলাদেশে অবৈধভাবে বসবাসরত বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন থাকছে কিনা এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না জানিয়ে তিনি জানান, রোহিঙ্গা শরণার্থীদের জন্য এখনই পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা যাচ্ছে না। আমাদের দেশে বিদেশি অনেকেই আছে যাদের কোনো ভিসা নেই। 31 পরে জানুয়ারি পরে তাদের আমরা আইনগত ব্যবস্থা নিব। আর এখনও যারা ধরেন যে যারা ভিসা ব্যতীত যারা আছে, তারা যদি ধরা পড়ে তারা আমরা বিদেশে পাঠাই দেব। পরে ডিবি অফিস পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, ডিবির পোশাক ব্যতীত সাদা পোশাকে কাউকে গ্রেফতার করতে পারবে না সংস্থাটি। আয়নাঘর বলতে কোনো কিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। আর প্লাস এই ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও মিয়ানমার থেকে মাদকের চালান হয়, তাই সে বিষয়ে কঠোর নজরদারি রয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে অব্যাহতি পাওয়া পুলিশের 40তম ব্যাচে 321 জন ক্যাডেট সাব ইন্সপেক্টরকে চাকরিতে পুনর্বহালের বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। দুপুরে সচিবালয়ে তার সাথে সাক্ষাৎ শেষে এমন আশ্বাসের কথা জানান 3 সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা। আমাদের দাবি ছিল যে আমাদের যেহেতু অন্যায়ভাবে বের করা হয়েছে, আমাদের ওই পাসিং বেড একই সাথে পুনর্বহাল করা হোক। তো স্যার এই বিষয়ে আমাদের আশ্বাস দিয়েছেন যে যত দ্রুত সম্ভব স্যার এই বিষয়ে অফিসিয়ালদের ঊর্ধ্বতন যারা আছে তাদের সাথে বসবে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশ একটি ক্রান্তিকাল পার করছে জানিয়ে সবাইকে এই দুঃসময় পাড়ি দিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান। বিশ্ববিদ্যালয়ের সেনেট ভবনে আকিজ মনোয়ারা ট্রাস্টের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। আকিজ মনোয়ারা ট্রাস্টের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত 162 জন শিক্ষার্থীকে মাসিক 5,000 টাকা করে প্রদান করা হয়। শিক্ষার্থীরা 1 বছর ধরে প্রতি মাসে এই অর্থ সহায়তা পাবেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। ডিসেম্বর মাসে দেশে মূল্যস্ফীতি কমেছে। সাধারণ মানুষকে সবচেয়ে বেশি চাপে রাখা খাদ্য মূল্যস্ফীতির নিম্নমুখী প্রবণতাও দেখা গেছে। তবে ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল 12.92% আর সার্বিক মূল্যস্ফীতি কমে হয়েছে 10.89%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সবশেষ প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। বিবিএস এর হালনাগাদ প্রতিবেদন বলছে, চলতি অর্থবছরের জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে 1.81%, যেখানে গত বছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল 6.04%। বিবিএস বলছে 2024 সালের এই 3 মাসে শিল্পে 2.13%, কৃষিতে 0.16% এবং সেবা খাতে 1.54% প্রবৃদ্ধি হয়েছে। এছাড়া তৃতীয় প্রান্তিকের হিসেব অনুযায়ী বছরের ব্যবধানে দেশে বেকার মানুষের সংখ্যা বেড়েছে 1,70,000। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিভিন্ন মামলায় প্রায় 2,000 নথি চুরি হয়েছে। আদালত ভবনের 3য় তলার পাবলিক প্রসিকিউশন কার্যালয়ের সামনে থেকে এসব নথি চুরি হয়ে যায়। নথি গায়েবের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দেশের 2য় বৃহত্তম আদালতে। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে জানিয়ে পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন, আদালতের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে, এতে মামলার কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না। চট্টগ্রাম থেকে আরিচা আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। চট্টগ্রাম মহানগর দায়রা জজের অধীনে 30টি আদালতের 1911টি পুলিশ প্রতিবেদনের মামলার নথি চুরি হয়ে গেছে। 2023 সালের 24 এপ্রিল থেকে মহানগর পিপি কার্যালয়ের সামনে এসব নথি স্তূপ করে রাখা হয়েছিল। হত্যা, ডাকাতি, বিস্ফোরক, মাদক চোরাচালানের মতো গুরুত্বপূর্ণ মামলার নথি চুরি হয়ে যাওয়ার পর টনক নড়ে আইন কর্মকর্তাদের। এসব নথি দীর্ঘদিন ধরে আইন কর্মকর্তার কার্যালয়ের বাইরে রাখা ছিল। পিপি অফিসে স্থান সংকুলন না হওয়ার কারণে প্লাস্টিকে মোড়ানো এসব নথি পিপি অফিসের বাইরে রাখা ছিল। গত 13 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর আদালত বন্ধ থাকাকালে এসব নথি চুরি হয়েছে বলে জানান পাবলিক প্রসিকিউটর। মামলার মূল নথি মামলার সেরাস্তায় এবং আদালতে আছে। কিছু পরিত্যক্ত অবস্থায়, আমি যখন জয়েন করি তখন পরিত্যক্ত অবস্থায় এখানে কিছু ডাম্পিং করা অবস্থায় কিছু কাগজপত্র ছিল। অবকাশকালীন ছুটির পরে আমরা যখন 1 তারিখে আসলাম তখন দেখলাম যে এখানে নথিগুলো নেই। চট্টগ্রাম আদালতে এর আগে চেক গায়েব, মামলার আলামত চুরি, ডাটাবেজ না থাকায় এসব মামলার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন আইনজীবীরা।
আদালত পাড়ায় নিরাপত্তা বেষ্টনী তৈরি, নথি চুরি চক্রের সাথে জড়িতদের শাস্তির দাবি জানান তারা। অ্যাকোমোডেশন থেকে যাবতীয় সুযোগ সুবিধা দেওয়া হয়, যাতে করে এ ধরনের ভবিষ্যতে কোনো ধরনের ঘটনা না ঘটে। নথির নিরাপত্তা যদি আমরা দিতে না পারি, এখানে মানুষের নিরাপত্তা না, একজন আইনজীবীকে খুন করা হয়েছে, এখানে যে কোনো কেউ ঢুকে যেতে পারে আদালত অঙ্গনে। এসব সিস্টেমে আনতে হবে, এই অনিয়ম বন্ধ করতে হবে, সংস্কার এখানেও করতে হবে। ডিসেম্বরে অবকাশকালীন সময়ে চুরির এই ঘটনা ঘটেছে জানিয়ে কোতোয়ালি থানায় অভিযোগ করেছেন আদালতের পিপি। বিষয়টি তদন্ত করছে পুলিশ। এনটিভি নিউজ ডেস্ক। নাটোর সদরে জংলি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে তালা ভেঙে শিক্ষক কর্মচারীদের নিয়োগ, যোগদান সংক্রান্ত ফাইল, রেজুলেশন বুক ও নগদ টাকা চুরি হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক জনাব আলী জানান, গতরাতের কোনো এক সময় দুর্বৃত্তরা স্কুলের প্রধান শিক্ষকের কক্ষ ও স্টাফ রুমে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর আলমিরা তালা ভেঙে গুরুত্বপূর্ণ ওই সকল ডকুমেন্টের সাথে ড্রয়ারে রাখা নগদ ২৭,০০০ টাকা চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় নাটোর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বহালের দাবিতে মানববন্ধন করেছেন কর্মকর্তা ও কর্মচারীরা। সকাল ১১টা থেকে ক্যাম্পাসের প্যারিস রোডে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও পরিবহন কর্মচারী সমিতি। মানববন্ধন চলাকালে বক্তারা ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বহালের দাবি জানিয়ে বলেন, সারা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বহাল রয়েছে, অথচ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পোষ্য কোটা বাতিলের যেই ঘোষণা দিয়েছেন তা বৈষম্যের সৃষ্টি করেছে। অবিলম্বে পোষ্য কোটা আগের মতো বহালের ঘোষণা দেওয়া না হলে আগামীতে কর্মবিরতি সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। দেশের অরাজক পরিস্থিতি মোকাবেলায় বিএনপিকে সাংগঠনিকভাবে আরও সুসংগঠিত হবার আহ্বান জানিয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। দুপুরে চট্টগ্রামে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় এই কথা বলেন তিনি। সভায় বক্তব্য রাখেন সংগঠনটির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান। বক্তারা গণতন্ত্রের জন্য ঐক্যের বিকল্প নেই মন্তব্য করে এই মুহূর্তে জাতীয় ঐক্য বিনষ্ট করতে যারা ষড়যন্ত্র করছে তাদের প্রতিহত করার আহ্বান জানান। নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র হলে ভোটের অধিকার রক্ষায় বিএনপি আবারও মাঠে নামতে প্রস্তুত বলেও জানান তারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মাগুরায় পুলিশের গুলিতে নিহত জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বি সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তানের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে মাগুরা পৌরসভার বরুণাতৈল গ্রামে শহীদ রাব্বির বাসায় গিয়ে তার কন্যা সন্তানের খোঁজখবর ও পরিবারের সাথে সাক্ষাৎ করে সহমর্মিতা ও পাশে থাকার বার্তা পৌঁছে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সদস্য সচিব কৃষিবিদ মোহাম্মদ মোকসেদুল মমিন সহ সংগঠনটির নেতৃবৃন্দ। আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে যারা অবস্থান নিবেন তারা ফ্যাসিবাদের দোসর বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবেই বাংলাদেশের মাটিতে হতে দেওয়া যাবে না। প্রয়োজনে তা ঠেকানোর জন্য আবার যদি কোনো বিপ্লবের ডাক দিতে হয় তা বাস্তবায়নের প্রস্তুত দেশের ছাত্র জনতা। বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদ আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে কথা বলেন নুরুল হক নূর। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা সহ ছাত্র নেতারা। কক্সবাজারের পেকুয়া উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়েছে। সকালে পেকুয়া চৌভনি এলাকায় উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম ও পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা ইন্সপেক্টর মোহাম্মদ মুসাইবিল বিন রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ পলিথিন মজুদ রাখা ও বিক্রয়ের দায়ে একটি দোকানে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষায় পলিথিন বন্ধে ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এদিকে দুপুরে উপজেলার লাইসেন্সবিহীন ইটভাটায় বনাঞ্চলের কাঠ পোড়ানোর দায়ে একটি ইটভাটা মালিককে ৮০,০০০ টাকা জরিমানা করা হয়। চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নৌবাহিনীর পতেঙ্গা অঞ্চলে আয়োজিত সেমিনার চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল
মীর এরশাদ আলী সহ সেনা, নৌ, বিমান বাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সহ চট্টগ্রাম মেরিটাইম সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সেমিনারে সমুদ্রপথে নিরাপদ বাণিজ্যিক সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তা সহ সমুদ্র সম্পদের নিরাপত্তা রক্ষার চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়। রাজশাহীতে শুরু হয়েছে 10 দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। বিকেলে রাজশাহী কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। বিসিক রাজশাহী জেলা কার্যালয়ে আয়োজিত এই মেলায় ছোট ছোট উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্যের 90টি স্টল রয়েছে। রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক মহিনুল হাসানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। নানা জল্পনা কল্পনা পেছনে ফেলে দীর্ঘ 7 বছর 3 মাস পর দেশের বাইরে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। এই সফরের মাধ্যমে 7 বছরের বেশি সময় পর ছেলে তারেক রহমানের সাথেও সাক্ষাৎ হবে তার। চিকিৎসাজনিত হলেও রাজনৈতিক কৌতূহলের কেন্দ্রে রয়েছে লন্ডন সফর। বিদেশ গিয়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফেরার পর আবারও রাজনীতিতে সক্রিয় হবেন বিএনপি চেয়ারপারসন, এমন প্রত্যাশা দলের নেতাকর্মীদের। আরও জানাচ্ছেন ইমরুল আহসান। দীর্ঘ অনিশ্চয়তা শেষে অবশেষে দেশের বাইরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসার জন্য এই সফর হলেও এর রাজনৈতিক গুরুত্ব রয়েছে, কারণ 7 বছরেরও বেশি সময় পর দেখা হচ্ছে মা ছেলের। রাজনৈতিক মহলের দৃষ্টি বেগম জিয়া ও তারেক রহমানের সাক্ষাতে আগামী দিনের রাজনীতি নিয়ে কি আলোচনা হয় সেদিকে। সর্বশেষ 2017 সালে লন্ডনে মা ছেলের দেখা হয়। ওই বছরও চিকিৎসার জন্য সেখানে গিয়েছিলেন খালেদা জিয়া। অবশ্যই আলাপ আলোচনা তো হবে, সেটাই স্বাভাবিক। তবে যেখানেই থাকেন তিনি আমাদেরকে যথাসময়ে যথাযথ নির্দেশনা দিয়ে যাবেন এবং যাচ্ছেন। রাজনীতিতে আবারও পুরোপুরি সরব হতে পারেন বিএনপি চেয়ারপারসন, এমন গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরেই। তবে শারীরিক সুস্থতার উপর নির্ভর করছে তার রাজনীতিতে ফেরা। আশা করছি তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং ওনার অস্তিত্ব দিয়ে, নেতৃত্ব দিয়ে, ওনার গাইডেন্স দিয়ে এই জাতিকে, বাংলাদেশকে তিনি আবার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য যথেষ্ট ভূমিকা রাখবেন। সেটা আমাদের প্রত্যাশা, এই জাতির প্রত্যাশা। আপনারা আশা করছেন যে ফুল ফেজ আবার রাজনীতিতে ফিরছেন? অবশ্যই, ইনশাআল্লাহ আমরা আশা করি। 2018 সালের ফেব্রুয়ারিতে তৎকালীন আওয়ামী লীগ সরকার কারাবন্দী করে বেগম খালেদা জিয়াকে। 2 বছর পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে রাখা হয় সাবেক প্রধানমন্ত্রীকে। 2020 সালের মার্চে সাময়িক মুক্তি মিললেও শর্তের বেড়াজালে গৃহবন্দী থাকতে হয় তাকে। অসুস্থ খালেদা জিয়াকে বহুবার হাসপাতালে ভর্তি হতে হয়। দিনের পর দিন কাটাতে হয় হাসপাতালেই। কিন্তু চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি শেখ হাসিনার সরকার। বিগত ফ্যাসিবাদী সরকার প্রধান শেখ হাসিনা ওনাকে সলিটারি কনফাইনমেন্টে একাকী একটি স্বেতে বসবাসের অযোগ্য একটা জেলখানার মধ্যে বন্দি রেখে, আমাদের সন্দেহ খুব সম্ভবত ওনাকে স্লো পয়জনিং করা হয়েছে। এটা এখন বেরোবে যথাযথ পরীক্ষা নিরীক্ষা করলে বিদেশে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরদিন নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয় বেগম জিয়াকে। দূর হয় চিকিৎসার সব বাধা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, আর্থ্রাইটিস, কিডনি ও ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছেন। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। ভারত সরকারের অনুমতি পেলে শেখ হাসিনাকে বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানালেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান। সকালে রাজধানীর রাওয়া ক্লাবে বিডিআর হত্যাকাণ্ডের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। প্রতিবেশী দেশের ইন্ধন থাকার বিষয়টিতে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলে কমিশনে দাখিল করার অনুরোধ জানান। দাবি আদায়ের জন্য বাহিনীতে বিদ্রোহ হয়নি জানিয়ে তিনি বলেন, দেশকে দুর্বল করার গভীর ষড়যন্ত্র ছিল। স্বচ্ছভাবে তদন্ত করে 3 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার আশা ব্যক্ত করেন কমিশন সভাপতি। দেশি বিদেশি ষড়যন্ত্রকারী মিলে এই হত্যাযজ্ঞ চালিয়েছে। আমি মনে করি না এটা বিডিআর বিদ্রোহ ছিল। আমি মনে করি না যে কোনো দাবি আদায়ের জন্য সৈনিকরা নির্মমভাবে
আমাদের অফিসারদেরকে নিহত করতে পারে। বিশেষ করে শেখ হাসিনা ভারতীয় হাইকমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো, কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ নেবে। দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলের অন্যদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতেই তলব করা হবে, আর হাজির না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে এ তথ্য জানান তিনি। বলেন, এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান সহ তার স্ত্রী ও ছেলে মেয়ের বিরুদ্ধে সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদানে মামলা করেছে দুদক। এছাড়া 15 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনে নাটোর 2 আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে মামলা হয়েছে। আর প্রায় 22 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে চট্টগ্রাম 16 আসনের সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। সাবেক প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যরা তারা তো এখন দেশের বাইরে আছে, তো অনুসন্ধান তো শুরু হয়েছে। আমরা আমাদের আইনানুগ যে প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করেই তাদেরকে অবহিত করা হবে তাদের বক্তব্য প্রদানের জন্য, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেবার জন্য। কেউ যদি সেই সুযোগ না নেয় তাহলে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। দেশের শিল্প খাতে আরও বিনিয়োগ আনতে বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরতে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে বেবচার 2023-24 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন জমা দেওয়ার সময় তিনি এই আহ্বান জানান। অর্থনৈতিক কূটনীতির জন্য টিম গঠন করতে এবং এক্ষেত্রে প্রয়োজনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করতে বেবচার প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। বাংলাদেশের শিক্ষার্থী রয়েছে এমন দেশ, বিশেষ করে চীন ও জাপান থেকে বিনিয়োগ আনার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। এ সময় বেবচার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান জানান, দেশে এবং বৈশ্বিক রাজনৈতিক পরিবর্তনের মধ্যে বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। দেশে বেকার মানুষের সংখ্যা 26,60,000। এর তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS। রাজনৈতিক পট পরিবর্তন ও অর্থনৈতিক চ্যালেঞ্জ বৃদ্ধির কারণে দেশে কর্মসংস্থান কমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে বিদায়ী মাস ডিসেম্বরে দেশে মূল্যস্ফীতি কিছুটা কমলেও খাদ্য মূল্যস্ফীতি হয়েছে প্রায় 13%। আরাফাত ইসলামের রিপোর্ট। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কিছুটা স্থিতিশীল, যার খানিকটা ইতিবাচক প্রভাব পড়েছে মূল্যস্ফীতিতে। BBS জানিয়েছে, ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 12.92%, যা নভেম্বরে ছিল 13.80%, আর ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে 10.89%। বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে নিয়ন্ত্রণ হবে না মূল্যস্ফীতি, ঠিক করতে হবে বাজার ব্যবস্থাপনাও। বাংলাদেশ ব্যাংক যে ধরেন না হয়তো আশাবাদী হয়ে আগে থেকে যদি বলে দেয় যে আমি অত তারিখের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে আনবো, যদি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যদি ওই অ্যাকশনগুলো না যায় বা এই আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যদি আমার অ্যাপ্রোপ্রিয়েটেড না হয়, তাহলে তো আবার সেন্ট্রাল ব্যাংকের কথাটা টিকবে না তখন। তো সুতরাং এখানে আসলে সেন্ট্রাল ব্যাংক এবং মিনিস্ট্রি অফ কমার্স বা অন্যরা সবাই মিলেই একটা যোগ্যবদ্ধভাবে একটা সিদ্ধান্ত আসা উচিত। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য বলছে, দেশে কর্মজীবী মানুষের সংখ্যা 6,75,10,000। তবে 2024 সালের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে শ্রমশক্তির মধ্যে 26,60,000 মানুষই বেকার ছিলেন। আগামীতে বেকারত্বের হার আরও বাড়তে পারে বলেও শঙ্কা বিশেষজ্ঞদের। এই সময়কালে বিশেষ করে রাজনৈতিক পট পরিবর্তন এবং অর্থনৈতিক বিভিন্ন চ্যালেঞ্জের কারণে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে সংকট তৈরি হয়েছে, তাতে SME খাত বড়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনুমান করা হয়। সেখানে কিন্তু এক ধরনের চাকরি হারানো অথবা স্বল্পকালীন কাজ পাওয়া, এই ধরনের বিভিন্ন রকমের কাজের সুযোগ কমে আসার বা সংকোচনের একটা ঘটনা ঘটেছে। কৃষিতে বলি, শিল্পে বা সেবাতে যদি এই বড় রকমের যদি উল্লম্ফন না হয়, তাহলে কিন্তু নতুন কাজের সুযোগ সৃষ্টি হওয়াটি তুলনামূলকভাবে কম। বিনিয়োগে স্থবিরতার কারণেও বেকারত্ব বাড়ছে বলে জানান এই বিশেষজ্ঞ। একটা কম্পিটিটিভ আইনি কাঠামো করে ফর্মাল সেক্টর আমরা এখন পর্যন্ত গ্রো করতে পারিনি। সুতরাং সেই ধরনের আইনি সংস্কার করার দরকার আছে, যাতে করে আরও বেশি প্রতিযোগিতামূলক হয়, আরও বেশি সংখ্যক উদ্যোক্তা এখানে যুক্ত হতে পারে সাপ্লাই চেইনগুলোতে, এবং আরও বেশি কর্মসংস্থান হয়। একই সাথে দেশীয় বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগকেও এখানে আকৃষ্ট করা দরকার। আরাফাত ইসলাম, NTV নিউজ, ঢাকা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আর কোনো নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না। আর জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, সংস্কার শেষে বাংলাদেশে যৌক্তিক সময়ে নির্বাচন হবে। ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তারা এসব কথা বলেন। বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের নিয়ে ফরিদপুরে সমাবেশে যোগ দেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ও হাসিবুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠের মুক্ত মঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো সবাই দিল্লিমুখী হতো। আমরা স্পষ্টভাবে বলতে চাই, 24 পরবর্তী বাংলাদেশে ঢাকার ক্ষমতায় কে বসবে সেটি দিল্লি থেকে নির্ধারিত হবে না, বরং সীমান্তের মধ্যে জনগণ নির্ধারণ করবে বাংলাদেশের রাষ্ট্র থেকে বলবে। আমাদের সামনে আমাদের শহীদ পরিবাররা রয়েছে, তারা বিচারের জন্য আন্দোলন করছে। আমরা আমাদের এই বিচারগুলো চাই। ওই খুনি হাসিনা বাংলাদেশে অবশ্যই চট করে আসবে, কিন্তু এসে সরাসরি ওই বিচারের কাজ করে দাঁড়াবে। আমাদের এই বাংলাদেশে অবশ্যই যৌক্তিক সময় নির্বাচন হবে, কিন্তু তার পূর্বে এই খুনি হাসিনা যে আমাদের সিস্টেমগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেই সিস্টেমগুলোর একটি সংস্কার করতে হবে। ফ্ল্যাট কেলেঙ্কারির খবর প্রকাশের পর পদত্যাগের চাপে পড়েছেন যুক্তরাজ্যের মন্ত্রী এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। এক প্রতিবেদনে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ডেইলি মেইল এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, কনজারভেটিভ পার্টির এমপিরা উপযুক্ত ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে টিউলিপকে সরে দাঁড়ানোর দাবি জানিয়েছেন। তবে ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগ অস্বীকার করে টিউলিপ সিদ্দিক জানিয়েছেন, ফ্ল্যাটটি তার বাবা মা তাকে কিনে দিয়েছেন। একই সঙ্গে দ্য মেইল অন সানডে পত্রিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন টিউলিপ। এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসা খবরে বলা হয়, লন্ডনে একটি ফ্ল্যাট টিউলিপ সিদ্দিককে উপহার দিয়েছিলেন আব্দুল মোতালিফ নামে এক ডেভেলপার। মোতালিফ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন ছিলেন। দায়িত্ব পেয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম আত্মকেন্দ্রিক হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। দেশের ক্রিকেটের স্বার্থে চলতি বিতর্কে দ্রুত সমাধান চান সাবেক এই অধিনায়ক। সিলেট থেকে রিপোর্ট নিলয় মজুমদারের। বিসিবিতে রদবদলের কয়েক মাসের মাথায় বিতর্কে জড়িয়ে যাচ্ছেন পরিচালকরা। সভাপতি ফারুক আহমেদ ও বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের মধ্যকার দ্বন্দ্ব প্রকাশ্যে আসার একদিন পর এই নিয়ে মন্তব্য করলেন চলতি বিপিএলে ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। অভিজ্ঞ এই দুই কর্মকর্তার কাছে আরো বেশি পেশাদার আচরণ প্রত্যাশা ছিল সাবেক বোর্ড পরিচালকের। যেটা আমি দেখতেছি একটা লোভ লালসার মতন হয়ে যাচ্ছেন, যে আমি অপারেশন না পাইলে আমি কাজ করবো না, আমি পদত্যাগ করবো। এটা লোভ লালসা। জাস্ট আমরা এই লোভ লালসা কেন ওনাদের মধ্যে আছে, যে আমার টিকিট অপারেশন নিতে হবে কেন? এটা থেকে ইগোর ব্যাপার হয়ে যাচ্ছে। দুই ক্যাপ মানে ফারুক ভাই এবং শাহিম ভাই আমার ইগোর প্রবলেম, যেটা আমাদেরকে সত্যি কথা বলতেছি যে আসলে এটা কি হচ্ছে আই ডোন্ট নো। যখন ওনাদের এই মন মানসিকতা দেখি তখন খারাপ লাগে যে দুজন সিনিয়র মানুষ যারা অনেক রেসপেক্টেড মানুষ, আমরা যাদেরকে অনেক রেসপেক্ট করি, ফারুক ভাই এবং ফাহিম ভাই বোথ আমাদের রেসপেক্টেড মানুষ এবং ক্রিকেটার, তারা যখন এমনি কথা তখন লজ্জিত হয়ে বিং এ ক্রিকেটার, যে আমরা কি আসলে এত গ্রিডি নাকি ক্রিকেটাররা। দায়িত্ব বন্টন ও পালনে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দিচ্ছেন দুই পরিচালক, এমন মন্তব্য সাবেক এই অধিনায়কের। আমার কথাটা তো ফারুক ভাই ফাহিম ভাই দুজনেই অনেক সিনিয়র মানুষ, এবং ফারুক ফাহিম ভাই তো ডেফিনেটলি আমাদের সবার গুরু, আমাদের ক্রিকেট প্রশিক্ষক বা আমাদের সাথে অনেক বছর, এবং উনি এত বিচক্ষণ মানুষ, উনি এটা পাবলিক করবেন কেন? আমার কথাটা এই জিনিসটা যেটা দেয়ালের চার দেয়ালের ভিতরে শেষ হতে পারতো, সেটা আমরা সারা বাংলাদেশের মানুষ কেন জানবে? এবং আমি বলছি যে এরা দুজনই ক্রিকেটার, এবং তাহলে আমাদের ক্রিকেটারদের মানুষ কি ভাববে যে আসলে তো আমরা মানে আমাদের নিজের স্বার্থের জন্য পড়ে যাই। তার মানে তো এই কথাটা ভাবাটা তো খুবই স্বাভাবিক হয়ে যাচ্ছে। আমাদের সব ক্রিকেটারের জন্য তো এটা খুবই লজ্জাজনক একটা ব্যাপার আমি মনে করি। এছাড়াও এখনো সাব কমিটি ঘোষণা না হওয়ার ঘটনাকে পেশাদারিত্বের অভাব হিসাবে দেখছেন সাবেক বোর্ড পরিচালক। নীলা মজুমদার, এনটিভি নিউজ, সিলেট।